যে কোনো তরুণীকে কাঁদতে দেখলে লোক জমা হয়ে যায়। তরুণীর রূপসী হলে তো কোনো কথাই নেই, লোক জমে রেখেছে। অভিজাত এলাকা বলেই ভিড় তত বেশি দেখা যায়নি। মনিরুল ইসলামের স্ত্রী একটা জিনিস চায়, তা হলে বড় সাহেবের সাথে কথা বলবে, বড় সাহেবের সঙ্গে দুটি কথা বলে চলে যাব। ইয়াজউদ্দিন খবর পেয়েছেন, তিনি ব্যাপারটা কিছুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় নয় এটি। তাছাড়া বাড়িতে তিনি তার অফিসের কিংবা কারখানার কোনো কর্মচারীর সঙ্গে দেখাও করেন না। তিনি কমিজকে দিয়ে খবর পাঠালেন মেয়েটি যেন তার অফিসের ঠিক 12টার সময় দেখা করে। ইয়াজউদ্দিন সাহেব আজ অফিসে দেরি করে যাবেন, শুভ্রর চোখ দেখাতে হবে। চোখের ডাক্তাররা সাধারণত বিকেলে বসেন। ইয়াজউদ্দিন সাহেবের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ডাক্তার সাহেব শুভ্রকে বললেন সকালবেলা তিনি শুভ্রকে নিয়ে যাবেন, রেহানা যাবেন না। কারণ ডাক্তার কি বলবেন না বলবেন তার ভেবে তার খুব টেনশন হয়। চোখের ডাক্তার প্রফেসর মঞ্জুর এলাহি শুভ্রের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কি খবর আমাদের শুভ্রবাবুর? মঞ্জুরে এলাহি শুভ্রের চোখ ওর 11 বছর বয়স থেকে দেখে আসছেন। তখনও তিনি শুভ্রই ডাকতেন, এখনো ডাকেন। শুভ্র বলল, চাচা আমি ভালো আছি, তোমার চোখ কেমন আছে? বুঝতে পারছি না, মনে হয় ভালোই আছে। কোনো রকম সমস্যা হয়? না। হঠাৎ আলো বেড়ে যায় বা কমে যায় এমন কিছু হয়? হ্যাঁ হয়। আচ্ছা বসো দেখি এই চেহারে, রিল্যাক্সড হয়ে বসো। চশমা খুলে ফেলো, আমি এখন তোমার চোখে নানা রঙের আলো ফেলবো, তুমি রঙগুলো বলার চেষ্টা করবে। আচ্ছা। কোনো আলো ফেললে যদি এমন হয় যে চিনে চিনে ব্যথা করছে বা অস্বস্তি বোধ করছো তাও বলবে। জি আচ্ছা। আলো ফেলার পর্ব অনেকক্ষণ চলল। ডাক্তার সাহেব বললেন, শুভ্র এখন আমি তোমার চোখে 2 ফোঁটা ওষুধ দেব, অ্যান্ট্রোপিন ড্রপ, এক ধরনের অ্যালকোহলেট। এই ওষুধ তোমার চোখের মনি ডাইলেট করে দেবে। শুভ্র বলল, আপনার যা ইচ্ছা করুন ডাক্তার চাচা, আমাকে কিছু বলার দরকার নেই, শুধু পরীক্ষা শেষ হবার পর বলবেন আমি অন্ধ হয়ে যাচ্ছি কি যাচ্ছি না। বোকার মতো কথা বলো না তো শুভ্র, অন্ধ হবে কেন? আমার চোখ দ্রুত খারাপ হচ্ছে ডাক্তার চাচা, এজন্যই প্রশ্ন করছি। যদি সত্যি অন্ধ হয়ে যায় আগের থেকেই জানতে চাই। আগে থেকে জানা থাকলে আমার সুবিধা। কি সুবিধা? সেইভাবে ব্যবস্থা করব। মঞ্জুরি এলাহি সাহেব বললেন, তোমার চোখ দ্রুত খারাপ হচ্ছে এটা সত্যি। রেটিনার থেকে সব অপটিক নার্ভ ব্রেইনে সিগন্যাল নিয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে পড়েছে। তবে প্রসেসটা থামানো হয়েছে। এর আগে তোমার চোখ যতটা খারাপ ছিল এখন ততটাই আছে, তার চেয়ে খারাপ হয়নি। এটা খুবই আশার কথা। থ্যাংক ইউ চাচা, তুমি সবসময় আনন্দের ভেতর থাকতে চেষ্টা করবে। মনে আনন্দ থাকলে শরীর ভালো থাকে। শরীরের প্রাণবিন্দু হলো মন। আমরা ডাক্তাররা বলি মস্তিষ্ক, কিন্তু আমরা তা নিশ্চিত না। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে নিয়ে ফিরলেন। দুজনে বসেছেন পেছনের সিটে। ইয়াজউদ্দিন সাহেব এক হাতে শুভ্রের হাত ধরে আছেন। সাধারণত তিনি এমন করেন না। কিছু দূরত্ব ছেলের সঙ্গে তার থাকে, আজ কোনো দূরত্ব অনুভব করছেন না। শুভ্র, জি। ওই দিন রিয়ার পার্টি তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। পার্টি তো তোমার সচরাচর ভালো লাগে না, ওই পার্টি ভালো লাগলো কেন? মূল হয়েছে ছিলাম না, আলাদা ছিলাম, নিতুর সাথে কথা বলছিলাম। হ্যাঁ হয়েছে। মেয়েটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। ওই মেয়েটার কোন দিক তোমার সবচেয়ে ভালো লেগেছে? বুদ্ধি, দারুণ বুদ্ধি। আমার নিজেরও মেয়েটার দারুণ পছন্দ, তবে বুদ্ধির জন্য নয়। আমার কাছে নিতুর বুদ্ধি এমন কিছু বেশি মনে হয়নি। আমার যা ভালো লেগেছে তা হলো মেয়েটি আশেপাশের মানুষকে বুঝতে চেষ্টা করে। বেশিরভাগ মানুষই যা করে না। অথচ আশেপাশের মানুষকে বোঝার চেষ্টা খুব জরুরি। সবার জন্যই কি জরুরি? সবার জন্য জরুরি নয়, আবশ্যক। কারো কারো জন্য জরুরি, তোমার জন্য খুবই জরুরি। যে তোমার স্ত্রী হবে তার জন্য আরো জরুরি, কারণ বিশাল কর্মকাণ্ড তোমাকে আর তোমার স্ত্রীকে পরিচালনা করতে হবে। আমার অবসর নেবার সময় এসে গেছে। আমার শরীর ভালো না, আমি বিশ্রাম নিব। তবে বিশ্রাম নেবার আগে দেখতে চাই সব গুছিয়ে ফেলেছি। শুভ্র বলল, বাবা তুমি কি চাও যে আমি নিতু মেয়েটিকে বিয়ে করি? হ্যাঁ আমি চাই। তোমার পছন্দের কেউ যদি থাকতো আমি বলতাম না। তোমার পছন্দের কেউ নেই। তোমাকে এ ব্যাপার অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, তুমি প্রতিবারই না বলেছ। শুভ্র বলল, আমি ভুল বলেছি বাবা, আমার পছন্দের একজন আছে। ইয়াজউদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন, তার নাম জানতে পারি? হ্যাঁ পারো। নিতু আপা, সাবেরের বোন। শুভ্র, তুমি আমার সঙ্গে কোনো হেয়ালি করছো না তো? না, হেয়ালি করছি না। মেয়েটিকে তুমি আপা ডাকো। জি। আমি যতদূর জানি মেয়েটির আগে একবার বিয়েও হয়েছিল, সে বিয়ে টেকেনি। তুমি ঠিকই জানো বাবা, তোমার ইনফরমেশন কোনো ভুল নেই। মেয়েটির আরেকটা ছেলের সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে আছে, এও বোধহয় সত্য। হ্যাঁ। তুমি কি তোমার আবেগের কথা মেয়েটিকে বলেছ? না এখনো বলিনি, তবে বলবো। মেয়েটি তোমার বয়সে বড়? জি বাবা বড়।
বছর 4 বড়, সেটা কোনো বড় সমস্যা? 40 বছরের পুরুষ তো 20 বছরের মেয়েকে বিয়ে করছে। শুভ্র, আমি তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাচ্ছি না, তর্ক করার এটা কোনো উপযুক্ত সময়ও নয়। তাছাড়া তুমি এখন যে ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছো তাতে মনে হচ্ছে তুমি তর্ক শুনতে প্রস্তুত নও। একটা সময় আসে যখন সব যুক্তি অর্থহীন মনে হয়। আমি তোমার যুক্তি খুব মন দিয়ে শুনি বাবা, এখনো শুনবো। এখন আমার নিজের মন বিক্ষিপ্ত। অফিসে যাব, মনিরুল ইসলাম আমার নামে একটা কর্মচারীর স্ত্রীর সঙ্গে কথা বলবো। মনিরুল ইসলাম নাকি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি অফিসে নেমে যাব, তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও। বাই দ্য ওয়ে, তোমার মার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলে? তার শরীর ভালো না, সামান্য উত্তেজনাও সহ্য করার ক্ষমতা নেই। আমি কি নিতু আপার সঙ্গে কথা বলতে পারি, দেখা করতে পারি তার সঙ্গে? এখন নয়। ইয়াজউদ্দিন সাহেব অফিসে নেমে গেলেন। ঠিক 12টায় মনিরুল ইসলামের স্ত্রীকে ডেকে পাঠালেন। সহজ গলায় বললেন, আপনার সমস্যা বলুন। কেঁদে কেঁদে বললে, আমি কিছুই বুঝবো না, শান্ত হন, শান্ত হয়ে বলুন। ভদ্র মহিলার বক্তব্য ইয়াজউদ্দিন সাহেব পুরোটা শুনলেন, গভীর মনোযোগের সঙ্গেই শুনলেন। তারপর বললেন, আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে। আপনি অস্থির হয়ে পড়ছেন দেখতে পাচ্ছি। অস্থির হওয়াটাও স্বাভাবিক, যে কেউ অস্থির হবে। বড় বড় কারখানায় অনেক ধরনের রাজনীতি চলে। ইউনিয়ন ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে জটিলতা থাকে, সেটা ধ্বংসাত্মক পর্যায়ে চলে যায়। আমি পুলিশকে বলে দিচ্ছি যেন তারা একটি খোঁজ করার ব্যবস্থা করে। আপনি এখনকার ইউনিয়ন কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলুন, এরা অনেক কিছুই জানে, জেনেও চুপ করে থাকে। মনে হচ্ছে আপনার কিছু আর্থিক সহায়তাও দরকার। আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি, সে আপনাকে কিছু টাকাও দিবে। মনিরুল ইসলামের প্রভিডেন্ট ফান্ডের টাকা। ইয়াজউদ্দিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারখানার সমস্যা সামলানো হয়েছে, খুব চমৎকার ভাবেই সামলানো হয়েছে। আগামী 2 বছর আর কোনো সমস্যাও হবে না। শুভ্র শুয়েছিল। মাঝে মাঝে কিছুই ভালো লাগে না, শুয়ে থাকতে ইচ্ছে করে। আজ মনে হয় সেরকমই একটা দিন। আকাশ মেঘলা, বিছানা থেকে আকাশের মেঘ দেখা যায়। এই মেঘ যে আর কতদিন দেখতে পারবে? শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। রেহানা ঘরে ঢুকে বললেন, একটা মেয়ে তোকে টেলিফোন করেছে, বলছে নিতু আপা, টেলিফোন ধরবি? হ্যাঁ। শুয়ে আছিস যখন শুয়েই থাক, আমি পরে টেলিফোন করতে বলি। না, আমি যাচ্ছি। মেয়েটা কে? তুমি চিনবে না মা, আমার বন্ধু ছিল সাবের, ওর বড় বোন। রেহানা বললেন, শুভ্র, আমার শোবার ঘরের টেলিফোন নাম্বার তুই সবাইকে দিয়ে বেড়াবি না। অপরিচিত কারোর টেলিফোন ধরতে আমার ভালো লাগে না। কাউকে যদি টেলিফোন দিতেই হয় একতলাটার থেকে দিবি। আচ্ছা, আমার কথায় আবার রাগ করলি না তো শুভ্র? না, রাগ করিনি। তোমার ওপর আমি কখনো রাগ করি না মা। রেহানা বললেন, অন্যায় কিছু বললে রাগ করবি না? না। কেন? আমি ছাড়া তোমার আর কেউ নেই মা, আমি রাগ করলে তুমি কোথায় যাবে? রেহানার চোখে পানি এসে গেল। তিনি চট করে অন্যদিকে তাকালেন। ছেলেকে তিনি তার চোখের পানি দেখাতে চান না। শুভ্র টেলিফোন ধরলো। হ্যালো, নিতু আপা। হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে কখনো টেলিফোন করে পাওয়া যায় না। যখনই টেলিফোন করি আমাকে বলা হয় তুমি বাসায় নেই কিংবা তুমি ঘুমাচ্ছ। বাসায় যখন থাকো তখন কি সারাক্ষণ ঘুমিয়েই থাকো? শুভ্র হাসলো। নিতু বলল, শুভ্র, তোমাকে আমার খুব দরকার। না, ঠিক আমার না, আমার বাবার দরকার। উনার কি শরীর ভালো নেই? উনার কিছুই ভালো নেই। উনি গত 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করেছেন। কেন? উনি ঠিক করেছেন অনাহারে থেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। এক কবি নাকি তাই করেছেন। কবির নাম হলো লিয়াওসিন কিংবা লিয়াওজিন। তুমি কি আসতে পারবে? পারবো। বাবা তোমাকে কিছু বলতে চান, তুমি দয়া করে শুনো উনি কি বলতে চান। আপা, আমি আপনাকে খুব একটা জরুরি কথা বলতে চাই। আমাকে আবার কি জরুরি কথা? আপনি চুপ করে শুনুন, দয়া করে রাগ করবেন না। এমন কি কথা যে রাগ করার প্রশ্ন আসে? আমি আপনাকে খুব পছন্দ করি। এটা তো রাগ করার মতো কথা না শুভ্র, খুশি হবার মতো কথা। আমি তোমাকে পছন্দ করি। বাবা তোমাকে যতটা পছন্দ করেন হয়তো ততটা না, কিন্তু তার থেকে কমও না। আমি যে আপনাদের বাসায় প্রায় যাই, চাচার সঙ্গে দেখা করতেই যাই, কিন্তু যখন দেখি আপনি বাসায় নেই তখন ভয়ঙ্কর খারাপ লাগে। ও আচ্ছা, প্রায়ই আমি আপনাকে স্বপ্নে দেখি, কাল রাতেও দেখেছি। শুভ্র, তুমি কি বলতে চাচ্ছ? আমি বুঝতে পারছি না। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, শরীর ভালো নিতু আপা। এখন আমি আপনাকে একটা ভয়াবহ কথা বলবো। ভয়াবহ কথা তুমি বলে ফেলেছো বলে আমার ধারণা। না, বলিনি, এখন বলবো। নিতু আপা, আমি আপনাকে বিয়ে করতে চাই। নিতু চুপ করে রইল। মনে হচ্ছে হঠাৎ টেলিফোন ডেড হয়ে গেছে। শুভ্র বলল, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ। আপনি কি রাগ করেছেন? টেলিফোনে না, মুখোমুখি আমি তোমার সঙ্গে কথা বলবো। আমি কি এখন আসবো? না, এখন না, কাল এসো। আমার কোনো ভালো শাড়ি নেই শুভ্র, আমি সুন্দর একটা শাড়ি কিনবো, আজই কিনবো। কি রং তোমার পছন্দ বলো তো? নিতু আপা, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? বুঝতে পারছি না। তুমি আমার মাথা এলোমেলো করে দিয়েছো। তুমি কাল এসো, কাল আমি তোমার সঙ্গে কথা বলবো। রাখি শুভ্র।
জাবেদ মহাবিপদে পড়েছে। মিজান সাহেব দেশের বাড়িতে পৌঁছে ঘোষণা দিয়েছেন এখানেই থাকবেন, আর শহরে ফিরবেন না। গ্রামে থাকার ব্যবস্থা নেই বললেই চলে। টিনের ঘর দুটা ভঙ্গদশা, ভিটের ভেতর মানুষ সমান ঘাস জমিয়েছে। বাড়ির দরজা জানালা লোকজন খুলে নিয়ে গেছে। খাট চৌকি কিছুই নেই। মেঝেতে বিছানা করে ঘুমোতে হবে। মেঝেময় গর্ত, সাপে না ইঁদুরে কে বলবে। জাবেদ বলল, এর মধ্যে কি থাকবে, চলো না কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে উঠি। খাওয়া দাওয়া তো করতেই হবে, খাবো কি, এখানে তো কোনো হোটেলও নেই। মিজান সাহেব বললেন, নিজের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবো? তোর কি ব্রেন ডিফেক্ট হয়েছে? নিজের ভাঙা বাড়িতেই অট্টালিকা, এখানেই থাকবো। আর খাওয়া দাওয়া হাঁড়িকুটি কিছু নিয়ে আয়, ইট পেতে আগুন করে রান্না করব। পিকনিক হবে বুঝলি, রোজ পিকনিক। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে আমি খাবো না। শেষে বিষ টিস মিশিয়ে দিবে। বিষ মিশাবে কেন? আরে গাধা, চারিদিকে শত্রু, জমি জমা সব বেদখল হলো কি জন্য? কারা এসব নিল? তবে এসেছি, এখন সব সায়স্ত করে যাব, দরকার হলে মার্ডার করব। মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। কিরে, পারবি না আমাকে সাহায্য করতে? জাবেদ চোখে অন্ধকার দেখছে। এই কি সমস্যা? রাতে থাকার জন্য চৌকি জোগাড় করতে হবে, চৌকির ওপর তোষক বিছিয়ে বিছানা করতে হবে। খাবার ব্যবস্থা জাবেদের দূর সম্পর্কের এক খালার বাসায়। মিজান সাহেব কিছুতেই সেখানে খেতে যাবেন না। জাবেদ একা একা গিয়ে খেয়ে এলো, বাটিতে করে খাবার নিয়ে এলো। মিজান সাহেব সেই খাবারও মুখে নিলেন না। চোখ কপালে তুলে বললেন, অসম্ভব, তুই আমাকে মারতে চাস? সপাক আহার করব, নিজে রেঁধে খাবো। তৃতীয় দিনের দিন সে প্রায় জোর করে মামাকে ঢাকায় নিয়ে আসলো। ট্রেন থেকে তিনি নামলেন বড্ড উন্মাদ অবস্থায়। রিস্কায় উঠে রিস্কাওয়ালাকে করুণ গলায় বললেন, এরা আমাকে খুন করতে নিয়ে যাচ্ছে, বুঝলেন ভাই সাহেব? গ্রামের বাড়িতে সুখে ছিলাম, ভুলিয়ে ভালিয়ে এনেছে। গরু জবাই করার মতো বড় ছুরি আছে না, ওটা দিয়ে জবাই করবে, ঘুমের মধ্যে কাম সারবে। আল্লাহু আকবার বলে কলাই পোচ। তিনি বাসায় ঢুকলেন স্বাভাবিক ভঙ্গিতে। মনোয়ারকে দেখে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিরে, স্বামীকে খুন করতে চাস? বেশ, খুন কর, কিচ্ছু বলবো না, চিৎকারও দেব না। তবে খেয়াল রাখিস, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খুনের সময় আমাকে কিন্তু উত্তর দক্ষিণে শোয়াবি, ভালো মতো গোসল দিবি। নাপাক অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই না। মনোয়ারার মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন। মিজান সাহেবের মেয়ে দুটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তিনি তাদের দিকে তাকে হাসি মুখে বললেন, খুকিরা, ভয়ের কিছু নেই, নির্বাকে থাকো। জাবেদ পাড়ার ডাক্তার সাহেবকে ডেকে আনলো। তিনি ঘুমের ইঞ্জেকশন দিলে ঘুম পাড়িয়ে দিলেন। জাবেদকে বললেন, রুগীর অবস্থা ভালো দেখছি না, যে কোনো সময় ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারে। আপনি বরং একটি ক্লিনিকে ভর্তি করিয়ে দিন। বাচ্চা কাচ্চার সংসার। একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? ইঞ্জেকশনের ইফেক্ট বিকেল পর্যন্ত থাকবে। এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলুন। বনানীতে একটি ক্লিনিক আছে, নাম মেন্টাল হোম। ইলেকট্রনিক শক দেবার ব্যবস্থা আছে, ঠিকানা আছে আমার কাছে, চার্জ বেশি। কিন্তু টাকার দিকে তাকালে তো আর এখন হবে না। দেবো ঠিকানা? জাবেদ বললে, দিন। আপনার বংশের পাগল হিস্ট্রি আছে? জি না, আজকাল অবশ্য হিস্ট্রি ফিস্ট্রি লাগেও না, এমনিতেই লোকজন পাগল হয়ে যাচ্ছে। খোঁজ নিলে দেখবেন ডিসপেন্সারিগুলোতে নার্ভ ঠান্ডা করার ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়। ঘুমের ওষুধ ছাড়া কেউ ঘুমোতেই পারে না। সন্ধ্যাবেলা জাবেদ তার মামাকে মেন্টাল হোমে ভর্তি করিয়ে দিয়ে এলো। ৩,০০০ টাকা অগ্রিম জমা দিতে হয়। দৈনিক ৩০০ টাকা হিসেবে 10 দিনের ভাড়া। এই ৩০০ টাকার মধ্যে খাওয়া খরচ ধরা নেই। মনোয়ারা তাদের গয়না বিক্রি করলেন। বেবি ট্যাক্সি ভাড়া করে আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরতে লাগলেন দাঁড়ের জন্য। বিপদ একদিকে আসে না, নানান দিক থেকে একসাথে আসে। মিজান সাহেবের বাড়িওয়ালা জাবেদের নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেন। চা খাওয়ালেন, পাকোড়া ভাজা খাওয়ালেন। অমায়িক ভঙ্গিতে বললেন, আমার মামার খবর শুনেছেন? খুবই দুঃখ পেয়েছি। দুঃখ পাবারই কথা, অতি ভদ্রলোক ছিলেন। মাসের ৩ তারিখের মধ্যেই ভাড়া পেয়েছি, কোনোদিন দেরি হয়নি। শেষ কয়েক মাসে কিছু সমস্যা হয়েছে। সমস্যা হতেই পারে, দিন তো সবার সমান যায় না। সাগরে যেমন জোয়ার ভাটা আছে, মনের জীবনেও জোয়ার ভাটা আছে। সবই বুঝি, কিন্তু জাবেদ সাহেব, আমাদের ব্যবস্থাটা কি? জাবেদ বলল, একটু সময় দিন। মামার অফিসে লোনের জন্য দরখাস্ত করেছি, লোনটা পেলে প্রথমেই আপনার টাকাটা দিয়ে দিব। আমাকে টাকা দিলে তো আপনার চলবে না, আপনাদের খরচপাতি আছে না? পাগলের চিকিৎসা খুব খরচের চিকিৎসা। আগে যক্ষা ছিল রাজভোগ, এখন রাজভোগ হলো পাগলামি। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। বলেন কি? সত্যি বললাম ভাই, আমি ভদ্রলোকের ছেলে, মানুষের বিপদ আপদ বুঝি। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে এই মাসের 28 তারিখের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি, 30 তারিখে ভাড়াটা চলে আসবে। কি সর্বনাশের কথা!
সর্বনাশের কথা না ভাই, বাস্তব কথা। বাস্তব অস্বীকার করতে নাই, বাস্তব স্বীকার করে নিতে হয়। এখনো 3-4 দিন সময় আছে, একটা বাসা ঠিক করে উঠে চলে যান। আমি আপনাকে সাহায্য করব, আমার ট্রাকও আছে, ট্রাক দিয়ে মালপত্র পাঠানোরও ব্যবস্থা করব, একটা পয়সাও লাগবে না, শুধু পেট্রোলের খরচ হিসেবে কিছু ধরে দিবেন। জাভেদ বলল, আপনি তো ডেঞ্জারাস লোক, উপকার করতে গিয়ে ডেঞ্জারাস লোক হতে হয়, এই জন্য উপকার করতে নাই। 6 মাসের ভাড়া মাফ করে দিলাম, এটা চোখে পড়লো না? নেন ভাই ধরেন, সিগারেট খান নাকি ধূমপানও করেন না? জাভেদ সিগারেট নিল না, তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সামান্য সিগারেটের ধোঁয়াতে সে ভাঙা আকাশে কিছুই হবে না। ভাই সাহেব, এই হল আমার বক্তব্য, চা আরেক কাপ দিতে বলুন। বলুন। শুনেছি আপনার বিবাহ করেছেন। ঠিকই শুনেছেন। জাভেদ কেয়ার সঙ্গে দেখা করতে গেল। কেয়ার দুলাভাই ঘরে ছিল না। তিনি কঠিন ভঙ্গিতে বললেন, কি খবর? জাভেদ বলল, ভালো। বসো। জাভেদ বসলো। ভদ্রলোক শুকনো শুকনো গলায় বললেন, তোমার ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। স্ত্রীকে এখানেই ফেলে রাখবে? জি না, একটু সমস্যা যাচ্ছে।